আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অফ এইচএসসি ডিএম ইংলিশ এক্সেলেন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে টপিকটি হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ফ্রেজটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কখন ব্যবহার হয়? জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন ব্যবহার করি আমরা। গ্যাপের পর যদি ইন, বিফোর, আফটার, অন এই টাইপের প্রেপোজিশন দেখো সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে ইন এবং অন ব্যবহৃত হয়। গ্যাপের পর ইন এবং অন বেশিরভাগ ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন এই ফ্রেজটা ব্যবহার করব। এক্সাম্পল, হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। পরেরটা দেখো, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এটা ব্যবহার হয় কখন? এই ফ্রেজটা ব্যবহার হয় সাধারণত এমন বাক্যে যেই বাক্যে দুইটি গ্যাপ থাকবে। যে বাক্যে দুইটি গ্যাপ থাকবে, প্রথম গ্যাপে তুমি হোয়াট ডাজ ব্যবহার করবা, দ্বিতীয় গ্যাপে তুমি লুক লাইক ব্যবহার করবা, এবং সেই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বাক্যে দুইটি গ্যাপ থাকবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। এরপর হোয়াটস ডট ডট লাইক, হোয়াটস ডট ডট লাইক এটা আমরা কখন ব্যবহার করতে পারি? এই ফ্রেজটিও হোয়াট ডাজ ডট ডট লুক লাইকের মতোই। এই ফ্রেজটিও ওইভাবে একই স্ট্রাকচার ফলো করে। যেমন বাক্যের মধ্যে দুইটি গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন হোয়াটস ইয়োর নিউ অফিস লাইক, এই বাক্যটার মধ্যে দেখো প্রথম গ্যাপে আমরা হোয়াটস ব্যবহার করেছি এবং শেষ গ্যাপে আমরা ব্যবহার করেছি লাইক। এটাও হোয়াট ডাজ ডট ডট লুক লাইকের মতোই, তবে এখানে একটা অর্থগত বা ব্যবহারগত পার্থক্য আছে। অর্থ প্রায় কাছাকাছি, বাট ব্যবহারগত একটা পার্থক্য আছে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বা হোয়াটস ডট ডট লাইক দ্বারা বোঝায় কোনো কিছু কেমন, দেখতে কেমন বা এটার বৈশিষ্ট্য কেমন। তো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দ্বারা স্ট্রাকচারটা কেমন এটা জানতে চাওয়া হয় স্ট্রাকচারালি ব্যাপারটা কেমন। আর হোয়াটস ডট ডট লাইক দ্বারা সাধারণত কোনো কিছু ক্যারেক্টারিস্টিক জানতে চাওয়া হয়, এটার ক্যারেক্টারিস্টিক, এটার চরিত্রটা কেমন, এটার বৈশিষ্ট্য কেমন। ওকে, তো এই হচ্ছে মূল পার্থক্যটা। চলো তারপরে ফ্রেজটা দেখি। তারপর আছে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক এটা কখন ব্যবহার হয়? এই ফ্রেজটা আমরা ব্যবহার করি এমন বাক্যে যে বাক্যে গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি থাকবে। গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি থাকবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন হোয়াটস ইট লাইক ইটিং অ্যান অ্যাপল। দেখো ইটিং আছে, তার মানে ভার্বের শেষে আইএনজি ফর্ম আছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। সো হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ড, এটা হোয়াটস ইট লাইকের মতো গ্যাপের শেষে গ্যাপের পর ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ফর এক্সাম্পল, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। ওপেনিং ভার্বের সাথে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তবে মূল পার্থক্যটা হচ্ছে উড ইউ মাইন্ড দ্বারা আমরা পোলাইট রিকোয়েস্ট বুঝাই। কি বুঝাই? পোলাইটলি কোনো কিছু রিকোয়েস্ট করার অর্থ বুঝাই উড ইউ মাইন্ড দ্বারা। ওকে, তারপর এটা আমরা খেয়াল করি হোয়াট ইফ। হোয়াট ইফ আমরা কখন ব্যবহার করি? এই ফ্রেজটা আমরা ব্যবহার করি গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি থাকবে না। হোয়াট ইফ এরপর ভার্বের সাথে আইএনজি থাকবে না, ঠিক আছে? খেয়াল করবে হোয়াটস ইট লাইকে গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি, কিন্তু হোয়াট ইফে ভার্বের সাথে আইএনজি থাকবে না, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন হোয়াট ইফ শি ফেইলস দি এক্সাম। হোয়াট ইফ শি ফেইলস দি এক্সাম, এখানে দেখো ভার্বের শেষে কিন্তু কোনো আইএনজি নাই বা গ্যাপের পর শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এই হচ্ছে পার্থক্যটা। পরেরটা খেয়াল করো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কোনো কিছু বাধ্যবাধকতা এমন অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তো হ্যাভ টু এবং হ্যাজ টু প্রেজেন্টে, আর হ্যাড টু হচ্ছে পাস্টে। হ্যাভ টু ব্যবহার হয় আই এর সাথে, ইউ এর সাথে এবং সব প্লুরাল সাবজেক্টের সাথে, আর হ্যাজ টু ব্যবহার হয় সব সিঙ্গুলার সাবজেক্টের সাথে। পার্থক্যটা খেয়াল করো, হ্যাভ টু ব্যবহার হয় আই, ইউ এবং সব প্লুরাল সাবজেক্টের সাথে, হ্যাজ ব্যবহার হয় সব সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি সেটা প্রেজেন্ট টেন্স হয়, আর পাস্ট টেন্স যদি হয় তাহলে সব সাবজেক্টের সাথেই হ্যাড টু ব্যবহার হয়। ওকে, তো এটা একটা বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করে এবং গ্যাপের পর তুমি দেখবে ভার্বে 1 নম্বর ফর্ম আছে, V1 আছে। বাধ্যবাধকতা, তোমার কিছু করতে বাধ্যতামূলক এমন একটা অর্থ প্রকাশ করবে, গ্যাপের পর ভার্বের V1 আছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ টু গো টু কলেজ রেগুলারলি। আই হ্যাভ টু গো টু কলেজ রেগুলারলি, আমাকে নিয়মিত কলেজে যেতে হয় বা যেতে হবে, এটার একটা বাধ্যবাধকতা অর্থ দিচ্ছে। এবং দেখো হ্যাভ টু এই গ্যাপের পর V1 গো আছে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। পরে হ্যাড বেটার। হ্যাড বেটার কী অর্থ প্রকাশ করে? হ্যাড বেটার কোনো কিছু উপদেশ বা পরামর্শ দেওয়া হচ্ছে এমন একটা অর্থ প্রকাশ করে, উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া।
হ্যাড বেটার পরেও গ্যাপের পর ভার্বে 1 নম্বর ফর্ম থাকবে। আমরা একটু আগে দেখলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পর গ্যাপের পর ভার্বে 1 নম্বর, হ্যাড বেটারের পরেও গ্যাপের পর ভার্বে 1 নম্বর ফর্ম থাকবে। তবে এটা উপদেশ বা পরামর্শ দেওয়া অর্থে প্রকাশ করবে। ফর এক্সাম্পল, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। তোমার একটি ছাতা নেওয়া উচিত, তোমার একটা ছাতা নেওয়া উচিত ছিল। এটা দ্বারা উচিত বা আমার একটা পরামর্শ দিচ্ছে আর কি। তো উপদেশ বা পরামর্শ দেওয়ার অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। ওকে, উড রেদার কখন ব্যবহার করব? উড রেদার সাধারণত ব্যবহার করি আমরা দুইটা ব্যাপারের মধ্যে তুলনা করা অর্থে। ওকে, তুলনা করার অর্থে আমরা উড রেদার ব্যবহার করি এবং গ্যাপের পর ভার্বে 1 নম্বর ফর্ম থাকবে। বাক্যে একটা দেন শব্দ থাকবে, দেন, THAN, দেন শব্দ থাকবে। গ্যাপের পর ভার্বে 1 নম্বর এবং সেই বাক্যে একটা দেন শব্দ থাকবে। যেমন উই উড রেদার ডাই দেন টেল এ লাই, উই উড রেদার ডাই। দেখো উড রেদার পর ডাই ভার্বে 1 নম্বর ফর্ম আছে, গ্যাপের পর ভার্বে 1 নম্বর এবং একটা দেন আছে। সো এখানে উড রেদার। ওকে, তারপরে ফ্রেজটা আমরা দেখব লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন কোথায় ব্যবহার হয়? লেট অ্যালোন টাইপের বাক্যগুলোতে তুমি সাধারণত দেখবা ক্যান নট বা কুড নট আছে। লেট অ্যালোন দ্বারা বুঝাই আমরা এইটাই তো করতেই পারি না, ওইটা তার অনেক দূরের কথা, এমন একটা অর্থ প্রকাশ করবার জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করি। আর লেট অ্যালোন যুক্ত বাক্যে তুমি ক্যান নট বা কুড নট পাবা। ফর এক্সাম্পল, হি ক্যান নট বাই এ শার্ট লেট অ্যালোন আ কম্পিউটার। সে একটা শার্টই কিনতে পারে না, একটা কম্পিউটার তো দূরের কথা। ওকে, আর লেট অ্যালোন যুক্ত বাক্যে দেখবা কি দুই পাশে প্রায় একই রকমের ব্যাপার থাকবে। যেমন এখানে আ শার্ট, লেট অ্যালোনের পরে আ কম্পিউটার, একই রকমের ব্যাপার আছে। ওকে, নেক্সট, অ্যাজ সুন অ্যাজ কোথায় ব্যবহার হয়? অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটা আমরা ব্যবহার করি কোনো কিছু করা মাত্র আরেকটা কাজ হয়ে গেছে এই অর্থ প্রকাশ করার জন্য। অ্যাজ সুন অ্যাজের দুইটা স্ট্রাকচার ফলো করা হয়। অ্যাজ সুন অ্যাজ বাক্যে শুরুতে হতে পারে, তারপর সাবজেক্ট ভার্ব, পরে আরেকটা ফ্রেজ হবে, সেখানেও সাবজেক্ট V2। অ্যাজ সুন অ্যাজ যদি শুরুতে হয় তাহলে বাক্যে শুরুতে হতে পারে, সেক্ষেত্রে সাবজেক্ট V2, পরবর্তী আরেকটা ফ্রেজ হবে কমা দিয়ে, সেখানেও সাবজেক্ট V2। যেমন এক্সাম্পল দেখো, অ্যাজ সুন অ্যাজ উই স হিম উই স্টপড। অ্যাজ সুন অ্যাজ উই স হিম উই স্টপড, আমরা তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেলাম। অ্যাজ সুন অ্যাজ উই স হিম উই স্টপড। তাহলে এখানে প্রথম স্ট্রাকচারটা অনুযায়ী হয়েছে। পরের স্ট্রাকচার আরেকটা হচ্ছে কি, প্রথমে একটা ফ্রেজ চলে আসবে সাবজেক্ট প্লাস V2, পরে মাঝখানে অ্যাজ সুন অ্যাজ হবে, দেন আবার একটা ফ্রেজ হবে সাবজেক্ট প্লাস V2। ওকে, দেখো উই স্টপড অ্যাজ সুন অ্যাজ উই স হিম, আমরা দাঁড়িয়ে গেলাম অ্যাজ সুন অ্যাজ উই স হিম, তাকে দেখা মাত্রই। ওকে, নেক্সট, অ্যাজ সুন অ্যাজেরই নেগেটিভ যেটা, সেটা হচ্ছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড। ওকে, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড তিনটা একই, তবে পার্থক্যটা হচ্ছে নো সুনার হ্যাডের পর দেন ব্যবহার হয়, আর স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাডের পর ওয়েন ব্যবহার হয়। এটা মনে রাখবা। এই টাইপের বাক্য দুইটা ক্লোজ থাকবে। প্রথম ক্লোজ নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড দ্বারা স্টার্ট হবে এবং সেই ক্লোজে সাবজেক্ট V3 হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স আর কি, সাবজেক্ট V3 হবে। পরের ক্লোজ দেন বা ওয়েনের পর সাবজেক্ট V2, পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন নো সুনার হ্যাড উই সিন হিম দেন উই স্টপড। দেখো উই সিন হিম ভার্বে 3 নম্বর ফর্ম হয়েছে এবং দেনের পর সাবজেক্ট প্লাস V2 হয়েছে, তার মানে পাস্ট ইনডিফিনিট। পরে স্কার্সলি হ্যাড দেখো এটাও একই অবস্থা, শুধুমাত্র ওয়েন ব্যবহার করেছি। হার্ডলি হ্যাড এটাও একই, শুধুমাত্র ওয়েন ব্যবহার করেছি। ওকে, নেক্সট, অ্যাজ ইফ কখন ব্যবহার করি আমরা? অ্যাজ ইফ ফ্রেজটা ব্যবহার করি যেন অর্থ প্রকাশ করার জন্য, অ্যাজ ইফ ব্যবহার করি। ফর এক্সাম্পল, তার আগে আমরা স্ট্রাকচারটা একটু দেখি। অ্যাজ ইফের দুইটা স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে। প্রথমত, অ্যাজ ইফের এক অংশে সাবজেক্ট প্লাস V1 হতে পারে, মানে প্রেজেন্ট ফর্ম হতে পারে, তাহলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস V2, ওয়ার বা অন্য কোনো V2। এটা একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে অ্যাজ ইফের প্রথম অংশে সাবজেক্ট প্লাস V2 থাকতে পারে, তাহলে পরের অংশে সাবজেক্ট হ্যাড V3। প্রথম অংশে যদি সাবজেক্ট প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশে সাবজেক্ট V2 মানে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট। ওকে, সাবজেক্ট V3 হ্যাড V3, সাবজেক্ট হ্যাড V3। এক্সাম্পল দুটো যদি খেয়াল করে তুমি দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড। হি টক্স প্রেজেন্ট টেন্স থাকার কারণে পরের ক্লাসটা হয়েছে হি ওয়ার, সাবজেক্ট V2। নিচের এক্সাম্পলটা খেয়াল করো, হি টকড V2 হয়েছে, যেহেতু V2 হয়েছে তাহলে পরের অংশটা কী হবে? পাস্ট পারফেক্ট। সেই অনুযায়ী অ্যাজ ইফ হি হ্যাড বিন আ ম্যাড, হি হ্যাড বিন, সাবজেক্ট হ্যাড V3, স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। ওকে, এবার আসো পরের শব্দটা আমরা দেখি। পরের শব্দটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট, এই দুইটার ব্যবহার। আমরা যখন সাবজেক্টের জায়গায় দেয়ার বা ইট ব্যবহার করে সাবজেক্টে কাজ চালাই তখন এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে গ্যাপের পর তুমি ইজ, আর, ওয়াজ, ওয়ার, কাম, গো, লিভ এই টাইপের কিছু শব্দ পাবা।
গ্যাপের পর ইজ আর ওয়াজ ওয়্যার বা কাম গো লিভ এই টাইপের শব্দ পাবা এবং কোথাও কোনো কিছু আছে এমন অর্থ প্রকাশ করবে। কোথাও কোনো কিছু আছে এমন একটা অর্থ প্রকাশ করবে দেয়ার দ্বারা। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ আ স্কুল ইন আ ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল আছে। তাহলে একটা স্কুল আছে, এই যে গ্যাপের পর ইজ আছে, গ্যাপের পর ইজ আছে এবং কোথাও কিছু আছে এমন একটা অর্থ প্রকাশ করতেছে বাক্যটা দ্বারা। সো এখানে দেয়ার। ইট কোথায় হয়? ইট ও গ্যাপের পর দেখবা তুমি ইজ ওয়াজ বা কোনো মডাল বা কোনো মেইন ভার্ব আছে, ইজ বা ওয়াজ আছে বা অন্য কোনো মডাল ভার্ব আছে বা মেইন ভার্ব আছে। তবে ইটের পর সবসময় যেই ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এটা মনে রাখতে হবে ইটের পর, যেহেতু ইট সাবজেক্টটা সিঙ্গুলার। যেমন এক্সাম্পল দেখো, ইট ইজ উইন্টার নাও। ইট ইজ উইন্টার নাও, ইটের পর ইজ হয়েছে। ইট টেক্স 30 মিনিটস টু রিচ দেয়ার। ইট মে রেইন টুডে, এখানে ভার্বের সাথে মেইন ভার্ব হয়েছে, আর এখানে কিন্তু দেখো আবার মডেল হয়েছে, তাই না? তো গ্যাপের পর ইজ ওয়াজ কোনো মডেল বা কোনো মেইন ভার্ব তুমি পাবা। ওকে, এই ছিল 15টা নিয়ম। আমরা গুরুত্বপূর্ণ 15টা নিয়ম এখানে আলোচনা করলাম। আশা করছি এই নিয়মগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন পাবা। এরপর তোমাদের যা করতে হবে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে। এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। তোমরা টেস্ট পেপার থেকেও প্র্যাকটিস করো, বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের হাতে চলে আসবে। এই লেকচার শিটটা যদি কেউ পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবা, তাকে দিয়ে দেওয়া হবে। সো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।